প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলোচনা করছিলাম ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই বিষয়টি নিয়ে। ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্বের যে দুটো অংশ, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, এই অংশটি নিয়ে ইতোমধ্যে আলোচনা করেছি। এরপর আমি চলে গিয়েছিলাম এর যে দ্বিতীয় অংশ, ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্ব, সেই আলোচনায়। ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্বে আমি তিনটি শাখার কথা বলেছিলাম। একটি হচ্ছে ঐতিহাসিক ভাষাতত্ত্ব, আরেকটি তুলনামূলক ভাষাতত্ত্ব এবং অপরটি ভাষার শ্রেণীবিন্যাস। এই তিনটি শাখার প্রথম শাখার ভাষা পরিবর্তনের কারণ এবং অর্থগত পরিবর্তন নিয়ে আমি এর পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। আজ আলোচনা করব এই ঐতিহাসিক ভাষাতত্ত্ব শাখার আরও বাকি যে তিনটি বিষয় রয়েছে, সাদৃশ্য, ভাষার নকশা এবং কৃত ঋণ সম্পর্কে। এই তিনটি বিষয়ে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা। এই তিনটি বিষয়ে তেমন কোনো নোট নেই। আমি যা আলোচনা করব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন। প্রথমে আসছি সাদৃশ্য সম্পর্কে। সাদৃশ্য হলো ধ্বনি পরিবর্তনের একটি মানসিক কারণ। কথা বলার সময় কোনো ধ্বনি বিচ্ছিন্নভাবে উচ্চারিত হয় না। বাক্যের সমগ্র অর্থের প্রতি লক্ষ্য রেখেই ধ্বনিগুচ্ছ উচ্চারিত হয়। বাক্যের মধ্যে অর্থ সম্বন্ধযুক্ত পদ পৃথকভাবে থাকে। প্রয়োজন বোধে সেই পদগুলির সাদৃশ্যে নতুন নতুন শব্দ তৈরি করা হয়। এভাবে অর্থযুক্ত পদের সঙ্গে সামঞ্জস্য বিধান করার জন্য পদের ধ্বনি বা অর্থ পরিবর্তন হওয়াকে বলা হয় সাদৃশ্য। তাহলে সাদৃশ্য কি? অর্থযুক্ত পদের সঙ্গে সামঞ্জস্য বিধান করার জন্য পদের ধ্বনি বা অর্থ পরিবর্তন হওয়াকে বলা হয় সাদৃশ্য। ভাষা সাযুজ্য একটি মনস্তাত্ত্বিক ব্যাপার। এর ফলেই একটি শব্দ অন্য শব্দের নৈকট্য লাভ করে, প্রয়োজনীয় পরিবর্তন ঘটায় অথবা নতুন শব্দ সৃষ্টিতে সাহায্য করে। সাদৃশ্যের কাজ প্রধানত তিনটি: 1. পদের ধ্বনি পরিবর্তন, 2. নতুন পদের সৃষ্টি এবং 3 নম্বরে হচ্ছে পদের অর্থ পরিবর্তন। তো এই তিনটি কাজ সম্পর্কে আমরা বিস্তারিত বইয়ে পাব, সেজন্য আমি আলোচনা করলাম না। তো সাদৃশ্য হচ্ছে ভাষা গঠনের একটা অংশ থেকে ভাষাতাত্ত্বিক উপাদান একই গঠনের অন্য অংশে স্থানান্তরীকরণ প্রক্রিয়া। আবারও বলছি, সাদৃশ্য হচ্ছে ভাষা গঠনের একটা অংশ থেকে ভাষাতাত্ত্বিক উপাদান একই গঠনের অন্য অংশে স্থানান্তরীকরণ প্রক্রিয়া। সাদৃশ্যের প্রভাবে ভাষায় ব্যবহৃত রূপমূলের অন্তর্বর্তী গঠন পরিবর্তিত হয় বলে এই শ্রেণীর পরিবর্তনকে অন্তর্বর্তী ঋণ হিসাবেও চিহ্নিত করা যায়। তো এই হচ্ছে সাদৃশ্য নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা। আমরা এখন চলে যাব ভাষার নকশা আলোচনায়। দেখুন, একটি চিত্র দেওয়া হয়েছে। এটি হচ্ছে স্লাইখারের ইন্দো ইউরোপীয় পরিবার বৃক্ষের নকশা। তো ঐতিহাসিক ভাষাতত্ত্বে ভাষার শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে বিভিন্ন নকশা উপস্থাপনের সাহায্যে সমশ্রেণীর ভাষার সম্পর্ক নির্দেশ করা হয়। এ প্রসঙ্গে প্রথমে ভাষা পরিবারের নকশা সম্পর্কে উল্লেখ্য, স্যার উইলিয়াম জোন্স সংস্কৃতের সঙ্গে গ্রিক, ল্যাটিন ও জার্মান ভাষার সাদৃশ্য সম্পর্কে উল্লেখের পর ভাষাতাত্ত্বিকরা এই ভাষাগুলির সম্পর্ক নির্দেশে অগ্রসর হন। ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্ভুক্ত বিভিন্ন শাখা ভাষাকে একই পরিবারভুক্ত বলে ধরা হয়। এক্ষেত্রে মূল ভাষা থেকে পরবর্তীকালে বিচ্ছিন্ন ভাষাসমূহ যেমন সংস্কৃত, গ্রিক, ল্যাটিন ভাষাকে সহোদর ভাষা রূপে গ্রহণ করা হয়ে থাকে। ভাষার শ্রেণীবিন্যাসে মূল ভাষা প্রোটো ইন্দো ইউরোপীয় বা আদি ভাষারূপে অভিহিত করা হয়। অর্থাৎ ভাষার শ্রেণীবিন্যাসে মূল ভাষা প্রোটো ইন্দো ইউরোপীয় বা আদি ভাষারূপে অভিহিত করা হয়।
ভাষা পরিবারের নকশা ঐতিহাসিক ভাষা তত্ত্বে একটি প্রধান বিচারণীয় দিক। 19 শতকের মাঝামাঝি সময় ভাষার পারিবারিক বিন্যাসগত দিক নির্দেশে পরিবার বৃক্ষ নকশার প্রয়োগে বিভিন্ন সহোদর স্থানীয় ভাষাগুলি বিশ্লেষণের ক্ষেত্রে একটা শৃঙ্খলা লক্ষণীয়। পরিবার বৃক্ষ নকশার প্রাথমিক উদ্দেশ্য ছিল সহোদর স্থানীয় ভাষাগুলো উদ্ভিদ বিজ্ঞানের সূত্রের সাহায্যে স্বগোত্রীয় রূপ নির্দেশ। ভাষাতাত্ত্বিক অগাস্ট শ্লাইখার মূল ভাষার বিভিন্ন শাখার তুলনার ক্ষেত্রে গাছের বিভিন্ন শাখার সঙ্গে মূলের যে সম্পর্ক বিদ্যমান তার পরিপ্রেক্ষিতে নির্দেশ করেন। শ্লাইখার জীববিজ্ঞানে পারদর্শী ছিলেন এবং ডারউইনের বিবর্তনবাদ তত্ত্ব দ্বারা প্রভাবান্বিত হন। শ্লাইখারের নকশার সাহায্যে ভাষা জৈবিক অবয়বরূপে বর্ণিত। ভাষার এই শ্রেণীবিন্যাসে কতগুলো অসুবিধা বিদ্যমান। বৃক্ষ বা জীবজন্তুর মতো ভাষার স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই। ভাষা হচ্ছে অনেকাংশে ফ্যাশন, খেলাধুলা বা অন্যান্য মানবিক আচরণের মতো রীতির দল। ভাষাগত পরিবর্তন সাধিত হয় ভাষাভাষীদের দ্বারা, ভাষা কর্তৃক স্বতঃস্ফূর্তভাবে নয়। এই পরিবর্তনের বিপরীত ব্যাখ্যা দিলে পরিবার বৃক্ষ নকশা ভাষার শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। শ্লাইখারের পরিবার বৃক্ষ নকশা ভাষাগত পরিবর্তনের দিকগুলি নির্দেশ না করায় পরবর্তীকালে তরঙ্গ সূত্র প্রয়োগ করা হয়। 1872 সালে স্মিথ এই সূত্র প্রয়োগ করে ইন্দো ইউরোপীয় ভাষার শ্রেণীবিন্যাসে অগ্রসর হন। এই পদ্ধতি অনুসারে বিশেষ অঞ্চলে ভাষাগুলি পাশাপাশি ব্যবহৃত হতো এবং একটা বিন্দুতে পরিবর্তনের দ্বারা সেগুলো প্রভাবিত হতো। তার ফলে ভাষাগুলি পানির তরঙ্গের মতো চারদিকে বিস্তৃত হয়ে পড়ে। উদাহরণের সাহায্যে বলা যায়, পুকুরের নিস্তরঙ্গ পানিতে ঢিল ছোড়ার পর পানি যেমন তরঙ্গের মতো চারদিকে বিস্তৃত হয়ে পড়ে, ভাষার ক্ষেত্রেও এই প্রক্রিয়া লক্ষ্য করা যায়। অন্যভাবে বলা যায় যে ইন্দো ইউরোপীয় প্রাচীন ভাষা একটা অঞ্চলে ব্যবহৃত হতো এবং পরবর্তীকালে জনসংখ্যা বৃদ্ধির ফলে ভাষাগুলি বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হয়ে পড়ে। বিশেষ একটি সময়ে ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে শাখা ভাষাগুলি বিচ্ছিন্ন হওয়ার পর সেগুলির মধ্যে পরিবর্তন সূচিত হলেও একই শাখাভুক্ত ভাষারূপে সেগুলির মধ্যে ভাষাগত অন্তঃগঠন বিদ্যমান। আরেকটি চিত্র দেখুন। এটি হচ্ছে স্মিথের তরঙ্গ সূত্রানুসারে ইন্দো ইউরোপীয় ভাষার শ্রেণীবিন্যাস। ভাষার ভৌগোলিক বৈসাদৃশ্য নির্দেশিত হয় ভাষার বিস্তৃত ব্যবহারে। ভাষাভাষীদের মধ্যে সংস্কৃতির দিক থেকে ভাষাভাষীদের সেই অঞ্চলে বসবাসের সময়সীমা ও অন্যান্য দিক থেকে বিচার করে। সামাজিক পার্থক্য সংস্কৃতির পারস্পরিক সম্পর্কের দিক থেকে নির্দেশিত হয়। অসাহিত্যিক ভাষাতেও সাধারণত 3টি স্তর পরিলক্ষিত। এগুলো হচ্ছে সাধারণ চলিত, অচলিত ও সংস্কৃত ভাষারূপ। শিক্ষিত জনসাধারণ চলিত ভাষা ব্যবহার করে থাকেন এবং বিদ্রোহী তরুণরা অভিযুক্ত অথবা গ্রামবাসীদের মধ্যে অচলিত ভাষার ব্যবহার সীমাবদ্ধ। অন্যদিকে ক্রিয়ামূলক পার্থক্য সংস্কৃতির পারস্পরিক সম্পর্কগত দিক নির্দেশ করে থাকে। বিভিন্ন ভাষার পার্থক্য লক্ষণীয় হলেও সাধারণত ভাষাভাষীদের মধ্যে দুটো ভাষারূপ বিদ্যমান। একটা হচ্ছে নিয়মানুগ, আরেকটি হচ্ছে অনিয়মানুগ। তো এই হচ্ছে ভাষার নকশা সম্পর্কে আমার সংক্ষিপ্ত আলোচনা। এখানে আমি দুজনের নকশা নিয়ে আলোচনা করেছি। প্রথমজন হচ্ছেন অগাস্ট শ্লাইখার। তিনি ইন্দো ইউরোপীয় পরিবার বৃক্ষের যে নকশা এঁকেছিলেন সেই নকশাটি আমি চিত্রের প্রদর্শনের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আরেকজন হচ্ছেন স্মিথ। তিনি তরঙ্গ সূত্রানুসারে ইন্দো ইউরোপীয় ভাষার শ্রেণীবিন্যাস করেছেন, সেটিও আমি চিত্রের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি অত্যন্ত সংক্ষিপ্তভাবে। তো এখন আমরা চলে যাব কৃতঋণ সম্পর্কিত আলোচনায়। কোনো ভাষার ব্যাকরণগত উপাদান লক্ষ্য করলে দেখা যায় যে আধুনিক কালে ব্যবহৃত অনেক রূপমূলের সঙ্গে ভাষার প্রাচীন রূপমূলের ঐক্য বিদ্যমান নেই। অধিকাংশ ক্ষেত্রেই ভাষায় ব্যবহৃত রূপমূল অন্তর্ভুক্তির ক্ষেত্রে রূপমূলগুলির দুভাবে শ্রেণীকরণ করা যায়। এক হচ্ছে দেশীয় উপাদান ও বহিরাগত উপাদান।
ভাষায় ব্যবহৃত দেশীয় উপাদান মূল ভাষার প্রাচীন স্তর পর্যন্ত বিদ্যমান এবং বহিরাগত উপাদান বিভিন্ন সময়ে অন্যান্য ভাষা থেকে কৃত ঋণ হিসেবে অন্তর্ভুক্ত। আমি আবারও বলছি, অধিকাংশ ক্ষেত্রেই ভাষায় ব্যবহৃত রূপমূল অন্তর্ভুক্তির ক্ষেত্রে রূপমূলগুলির দুভাবে শ্রেণীকরণ করা যায়: দেশীয় উপাদান এবং বহিরাগত উপাদান। ভাষায় ব্যবহৃত দেশীয় উপাদান মূল ভাষার প্রাচীন স্তর পর্যন্ত বিদ্যমান এবং বহিরাগত উপাদান বিভিন্ন সময়ে অন্যান্য ভাষা থেকে কৃত ঋণ হিসেবে অন্তর্ভুক্ত। বহিরাগত উপাদান সম্পর্কিত অথবা অসম্পর্কিত যে কোনো ভাষা থেকে গৃহীত হতে পারে, যেমন বাংলা, ইংরেজি, ফরাসি ও ফার্সি ভাষা থেকে কৃত ঋণ রূপমূল সম্পর্কিত ভাষা থেকে গৃহীত। আবার অন্যদিকে আরবি ও মুন্ডার মতো অসম্পর্কিত ভাষা থেকেও অসংখ্য রূপমূলক উপাদান অন্তর্ভুক্ত। অধিকাংশ ক্ষেত্রেই সংস্কৃতিগত সংযোগের ফলে এই শ্রেণীর কৃত ঋণ ভাষায় অন্তর্ভুক্ত হয়ে থাকে, যেমন ইংরেজিতে ব্যবহৃত পয়েট মধ্য ইংরেজি স্তরে ফরাসি পয়েটে থেকে গৃহীত। একইভাবে ইংরেজিতে সম্বন্ধবাচক রূপমূলের স্বল্পতার জন্যে আন্ট, আন্টি, আঙ্কেল রূপমূলগুলি ফরাসি থেকে কৃত ঋণ হিসাবে এসেছে। এমনকি হিন্দি খাঁকি রূপমূলের মতো অনেক রূপমূল ইংরেজিতে গৃহীত। প্রায় প্রত্যেকটি ভাষাতেই এই শ্রেণীর রূপমূলগত ঋণের প্রভাব লক্ষ্য করা যায়। যে কোনো ভাষাতত্ত্বীয় উপাদান দেশীয় বা বহিরাগত ঋণের দিক থেকে সমশ্রেণীর হতে পারে। সাধারণভাবে লক্ষণীয় যে কৃত ঋণ ভাষার উচ্চতর পর্যায়ে অপেক্ষাকৃত সাধারণতর। কোনো ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক স্তরে প্রকৃতপক্ষে ভাষার সব উপাদানই হচ্ছে দেশীয়। অর্থাৎ কোনো ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক স্তরে প্রকৃতপক্ষে ভাষার সব উপাদানই হচ্ছে দেশীয়। কৃত ঋণের ক্ষেত্রে রূপমূলগত ঋণই স্বাভাবিক, এরপরে আসে বাক্যতত্ত্বীয় গঠনে কৃত ঋণের দিক। অবশ্য ধ্বনির ক্ষেত্রে ঋণ হতে পারে না তা নয়। ইংরেজিতে জেড এবং সংস্কৃতিতে মূর্ধন্য ধ্বনির উল্লেখ করা যায়। ভাষার কৃত ঋণের প্রকৃতি বিভিন্নভাবে নির্দেশ করা সম্ভব। দ্বিতীয় কোনো ভাষা থেকে যখন ঋণ গৃহীত হয় সেক্ষেত্রে প্রথমেই কৃত ঋণ রূপমূল সম্পর্কে উল্লেখ করা যায়। এক্ষেত্রে বহিরাগত ভাষার মূল ধ্বনি সাধারণভাবে রক্ষিত হয়ে থাকে। অনেক সময় বহিরাগত ভাষা থেকে রূপমূল ঋণের সময় রূপমূলের ভিন্ন ধরনের গঠন প্রকৃতি লক্ষ্য করা যায়। এই শ্রেণীর রূপমূল অন্তর্ভুক্তি কৃত ঋণ স্থান পরিবর্তন বা কৃত ঋণ অনুবাদ নামে পরিচিত। জার্মান ভাষায় কৃত ঋণমূলক রূপমূল বিশেষভাবে লক্ষ্য করা যায়। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। আমরা সাদৃশ্য, ভাষার নকশা এবং কৃত ঋণ সম্পর্কে অতি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। তো আমি আগে বলেছি যে আমার আলোচনাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আপনারা বিষয়টা মোটামুটি বুঝতে পারবেন এবং পুরোপুরি বুঝতে হলে অবশ্যই বইয়ের শরণাপন্ন হতেই হবে। তো এই হচ্ছে আমার আজকের আলোচনা। আমি আগামী ক্লাসে নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।